30-40 মিনিটের মতো হচ্ছে যে উনি আমার সাথে এরকম জোর-জবরি করলো। করার পরে আমি আর নিজেকে রক্ষা করতে পারি নাই। অবশেষে আমি তার খাদ্যর শিকার হয়েই গেলাম। অবশেষে সে তার লালসা পূরণ করে নিল। যদি বিচার না পাই, সত্যি কথা ভাই আমার সুসাইড করা ছাড়া কোনো উপায় নেই। আমি মরবো, আমার সন্তানকে মরবো। আমি যদি মইরা যাই, আমার সন্তান কোথায় রেখে দেবো? না বাবার বাড়ি ঠাঁই পাই, না শ্বশুর বাড়ি ঠাঁই পাই, না সমাজের ঠাঁই পাই। একমাত্র পথ হয় আমাদের মৃত্যু। গণি থেকে একটা কুত্তা বের হয়ে আসলো, এখানে এসে দেখলো একটা মরা মুরগি পড়ে আছে। মানুষ আর মানুষ নাই, মানুষ অমানুষ হয়ে গিয়েছে। মানুষ কেন এগুলা কাজ করে? শুধুমাত্র একটু সুখের জন্য চিন্তা করে না যে আজকে যদি আমি মরে যাই, আমি উপরওয়ালার কাছে গিয়ে কি জবাব দেব। সম্মানিত দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি, আপনাদের মাঝে এই বোনটির অল্প একটু কথা শুনিয়েছি। সম্পূর্ণ কথাগুলা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে যে এই বোনটির সাথে তার ভাসুর কি কাজ করলো। এই বোনটি এখন দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে শুধুমাত্র ন্যায় বিচার পাওয়ার জন্যে। আসলে কি সে ন্যায় বিচার পাবে কিনা, দর্শক সেটা আপনারা ভিডিও দেখার পরে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই বোনটির সাথে যা ঘটে গেল, এটা কোনো মানুষ করতে পারে না। দর্শক আমি বেশি কথা বলবো না, সরাসরি বোনটির সাথে যে ঘটনাটি ঘটে গেল এই বোনটির মুখ থেকেই আপনাদেরকে সম্পূর্ণ কথাগুলো শোনাচ্ছি। অবশ্যই রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন, এই বোনটির কথাগুলো শুনে যাবেন, কারণ আপনার আমার সকলেরই বোন আছে। এই বোনটির কথাগুলো শুনেন। রোজিনা আপু, আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে যে আপনার 27 বছর। আপনার স্বামী কি করে? আমার হাজবেন্ড বাইরে থাকে কুয়েতে। কত বছর ধরে প্রবাস থাকে তিনি? ওতে হচ্ছে যে 3.5 বছর মূলত। হ্যাঁ, 3.5 বছর। আচ্ছা, এই যে আমরা যেটা শুনলাম আপনার ভাসুর আপনার সাথে অকারেজ করেছে বা খারাপ কাজ করতে চেয়েছে, এই ঘটনা শুরু থেকে আপনার বিয়ের পর থেকে আমরা ঘটনাটা জানতে চাচ্ছি। আসলে আমি সর্বোচ্চ বড় কথা হচ্ছে যে আমি একজন প্রবাসী। সর্বপ্রথম আপনি যেটা, প্রবাসী? হ্যাঁ, আমি আপনি একজন কোথায় প্রবাসী। ছিলেন? আমি প্রথমে মালয়েশিয়াতে ছিলাম, তারপরে আমি সৌদিতে যাই। সৌদিতে যাওয়ার পরে হচ্ছে যে মানে কিছুদিন পরে ওর সাথে আমার যোগাযোগ হয়, অতি কুয়েতে থাকা অবস্থাতেই আচ্ছা। যোগাযোগ হয়, মানে অনলাইনে। হওয়ার পরে অতি আর কি আমাকে দেখে পছন্দ হয়, মানে কথাবার্তা হয়। হওয়ার হুম। পরে মানে দীর্ঘ 4-5 মাস পরে হচ্ছে যে ও আমাকে বিয়ের প্রস্তাব দেয়। ওকে। তো আমি ওইখানে না সম্মতিটাই দেই, কারণ আমি বিশেষ করে গফরগাঁওয়ের লোক, ময়মনসিংহের লোকগুলার একটু অ্যাভয়েডই করতাম। হুম। তো ওই ক্ষেত্রে আমি না প্রস্তাব দেওয়ার পরেও হচ্ছে ও ফাঁসি দিতে চায়, বিষ খেতে চায়, অনেক তখন সে রকমের। কোন রাষ্ট্রে, আপনি কোন রাষ্ট্রে? আমি সৌদিতে, তখন ও কুয়েতে। আচ্ছা, হ্যাঁ, তারপরে? তারপরে হচ্ছে যে তারপরে ওর ফ্যামিলিকে রাজি করাইয়া একরকম কাবিন করে। হুম। কাবিন করে ওইখান থেকে হচ্ছে বাংলাদেশ থেকে কাবিন করাইয়া ও সৌদিতে যায়, মানে কুয়েত থেকে সৌদিতে যায় আচ্ছা। আমার সাথে দেখা করার আচ্ছা, জন্য। আচ্ছা। তো এখানে আমরা মক্কাতে 1 মাস অবস্থান করি। আচ্ছা। আমি আমার কোম্পানির থেকে ছুটি নিই, ও ওর কোম্পানির থেকে ছুটি নেই। হ্যাঁ। নিয়ে 1 মাস আমরা কুয়েত সৌদি আরব মক্কাতে আপনার টাওয়ার যে টাওয়ারে অবস্থান করি। ওখানে উমরা-টুমরা সবকিছু কমপ্লিট হয়। হওয়ার পরে হচ্ছে যে মূলত ওর ফোকাসটা ছিল টাকার প্রতি। আচ্ছা। টাকার প্রতি ছিল। ও আমাকে আইসা বলে যে হচ্ছে যে, "রুজিনা দেখো, আমি তো ইউরোপে যাব। তো ওয়ার্ক পারমিট আসছে, তো আমাকে টাকা দিতে হবে।" পরে এটা বলার পরে হচ্ছে যে আমি ওরে 22,000 রিয়াল টাকা দেই। তো বাংলার ওটা আপনার হিসাব করতে গেলে হচ্ছে যে 7.5 লাখ টাকার মতো আসে। ওই টাকাটা হচ্ছে যে ওখান থেকে নিয়ে তারপরে চলে যায়। চলে যাওয়ার পরে কিছুদিন পর আমি একটু অসুস্থ বোধ করি। তারপরে আমি চলে আসি বাংলাদেশে। হুম। বাংলাদেশে চলে আসি, আসার পরে যাক আমি সংসার করার জন্য আপনার যত ফার্নিচার একটা মেয়ের যা লাগে, ওরা কিন্তু একদম নিম্নপদ্য, মানে গরিব। হচ্ছে যে আপনার বাড়িতে একটা শুধু ওর বড় ভাইয়ের ঘর ঋণ-টিন করে এখন মোটামুটি কিছুটা করছে, যাই হোক। হচ্ছে কোনো কিছুই ছিল না। আমার একটা মেয়ের সংসারে খাট, পালঙ্ক যা লাগে এভরিথিং আমি ওখানে নেই। নেওয়ার পরে আমি বেশ ভালোই সংসার করতেছি, এটা করতেছি। মাঝখানে একটা ঝামেলা করলো আর বড় ভাবি পাখি। আচ্ছা। পাখি ঝামেলা করলো, করার পরে হচ্ছে যে এটা নিয়ে অনেক গন্ডগোল হলো। আমি পরে আবার মামলা করলাম কুঠে থেকে মামলা করার পরে হচ্ছে যখন ওদের ডাকাইলো, ওরা আপোষ মীমাংসা করলো। করে আমাকে ওদের বাড়িতে নিয়ে গেল। সেটা কত সালের ঘটনা? এটা হচ্ছে যে আপনার এই 2025 সালের ঘটনা, হ্যাঁ, তারপরে? তো আমাকে হচ্ছে যে কোঠি থেকে মীমাংসা করে নিয়ে যাওয়ার পরে যাক ভালো। তো তারপরে হচ্ছে যে 7/9/2025 আমার যে বড় যা, ও হচ্ছে যে পরকীয়া করে অন্য ছেলের সাথে চলে যায়। ওর যে 3টা বাচ্চা, একটা বাচ্চার বয়স প্রায় 13-14 বছর, আরেকটা বাচ্চা হচ্ছে মেয়েটা 10-11 বছর, আর ছোট ছেলেটা 3 বছরের মতো এরকম। ওদের ফালাইয়া পরে পরকীয়া করে চলে যায়। যাওয়ার পরে তো মাওনা চৌরাস্তায় যে বাসাটা আছে আমার ভাসুরের, উনি আবার বাতের হোটেল করে। তো ওইখানে আমি, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি, ওরা বলতেছে যে বাচ্চাগুলো আর কে দেখাশোনা করে। আমার শ্বশুরও তখন অসুস্থ, ময়মনসিংহ ভর্তি। তো হচ্ছে যে আমাকে ওই বইলা ও ওখানেই বাসায় নেয়। বাসায় নেওয়ার পরে শুধু ওখানে আমরা 3টা বাচ্চা আর আমার ভাসুর আর আমি, এডি মানে একটা ফ্যামিলি ওখানে, আর কেউ নাই ওখানে। না, আপনার স্বামী সম্মতি দিল? হ্যাঁ, আমার হাজবেন্ডই আমাকে পাঠায়। আচ্ছা, আচ্ছা। ওরাই পাঠায়। পাঠানোর পরে ওখানে আমি 7-8, হ্যাঁ এরকমই ধরেন 1 সপ্তাহের মতো খুব ভালো সিম্পল চলতেছে। কিন্তু ওনার সিমটম আমি কিছুটা বুঝতে পারছিলাম যে হচ্ছে যেমন আমি তার ছোট ভাইয়ের ওয়াইফ, উনি লুঙ্গি খুলে রেখে যায়। তারপর আমাকে বিভিন্ন ধরনের আর কি কথাবার্তা বলে। তো আমি আমার হাজবেন্ডকে জানাই। পরে কয় যে ভাই সারাদিন কাজ করে, হয়তো ক্লান্ত বোধ করে, এই কারণে হয়তো বা তোমার এরকম বলে। তো আমি ওটাকে আর কোনো করি নাই। না করাতে তো হচ্ছে যে মঙ্গলবার ছিল ওই দিন। মঙ্গলবার ছিল রাত্রে 12:30-1টার দিকে। উনি শুইতো রুমে, আমি শুইতাম বারান্দায়। বারান্দায় কোনো ছিল না, বেড়া ছিল না। তো ওয়াল মানে দরজা ছিল না, পর্দা টানানো ছিল।
ওইখানে ওনার 2টা বাচ্চা নিয়ে মানে মেয়েটা আর ওই ছোট ছেলেটাকে নিয়ে আমি শুয়ে থাকি রাত্রে 1টার দিকে মানে কোনো রকমই কিছুই না মানে একটা যে মানুষটা বুঝতে পারে যে টাচ করতে পারে যে আমার সাথে আজকে হয়তো অন্যায় হতে পারে বা কোনো খারাপ কিছু হতে পারে এরকম কিছু না। বারান্দার চাবি ছিল ওনার কাছে মানে গ্রিলটা খুলে উনি আসছে, আসার পরে অটোমেটিক মানে একটা যেমন বনি থেকে একটা কুত্তা বের হয়ে আসলো, এখানে এসে দেখলো একটা মোরা মুরগি পড়ে আসছে। মানে এইরকম অবস্থাতে উনি আমার উপরে ঝাঁপায় পড়ছে। ঝাঁপায় পড়ার পর আমি অন্ধকার তো লাইট অফ করে আমি শুয়ে রয়েছি। পরে আমি ভাবছি কে নাকি, তো এরকম ভাবে আমি চিল্লাফাল্লা করতেছি। তখন যখন বলছে যদি চিল্লাস তোরে, ওনার আবার রুমে বড় একটা বটি আছে, বলতেছে যে তোর জবাব চিল্লাস। তখন বাচ্চাদের কি অবস্থা ছিল? বাচ্চাগুলা মেয়েটা আর ওই কান্না করে উঠছে, মেয়েটাও কান্না করে উঠছে, ওই ছেলেটাও কান্না করে উঠছে অন্ধকার। তো কান্না করে উঠে ওরা বারান্দার কর্নারে গেছে চলে গেছে। তো আমি ওই সময় বলতেছি যে ভাই আপনি নাকি, আপনি এরকম করতেছেন কেন? এরকম করার পর অনেকক্ষণ দস্তাদস্তি করার পর আমার নিম্নে 4-5টা মার গালে চড় মারে। তো মারার পরে ভাই হচ্ছে একটা মেয়ে কখনো একটা ছেলের সাথে জোর করে পারে না। প্রায় 30-40 মিনিটের মতো হচ্ছে যে উনি আমার সাথে এরকম জোর জবরি করলো। করার পরে আমি আর নিজেকে রক্ষা করতে পারি নাই। মৃত্যুর ভয় যদি কাউকে দেখায় তখন কিন্তু কেউ আর নিজেকে যত কিছুই হোক রাখতে পারে না। অবশেষে আমি তার খাদ্যর শিকার হয়েই গেলাম। অবশেষে সে তার লালসা পূরণ করে নিল, আমি নিজেকে পারি নাই। তো ওই অবস্থাতে আমি আমার হাজবেন্ডকে আমার জামা কাপড় ছিঁড়া সমস্ত কিছু ছিঁড়ার পরে ওগুলো আমি আমার হাজবেন্ডকে সাথে সাথে ফোন দেওয়ার পরে আমি ওনাকে দেখাই যে তোমার ভাই আমার সাথে এরকম অকারেন্স করছে। এগুলো বলতেছে যে তুমি এগুলো কাউকে বলো না, এই কথাগুলো তুমি কাউকে বলো না, তুমি যখন আমার সংসার করবা আমি আসতেছি দেশে। উনি দ্রুত দেশে আসার ব্যবস্থা নেয়। নেওয়ার পরে হচ্ছে যে আপনার অক্টোবরের 10 তারিখ উনি বাংলাদেশে আসে। অক্টোবরের 10 তারিখে বাংলাদেশে আসে। আসার পরে আমার ফোনে যত ডকুমেন্টস ছিল, এভিডেন্স যা যা ছিল সমস্ত, মূলত ওরা প্ল্যান করে আসছিল এটা যে আমার এভিডেন্সগুলো ডিলিট করবে। তো যা যা ছিল সমস্ত কিছু ডিলিট করার পরে একটা নাটক সাজায় যে ওনার পাসপোর্ট হারিয়ে গেছে। পাসপোর্টকে নিছে, আমি লুকাই রাখছি, ওনার বিদেশ যাইতে দেবো না। এই কথা বলে মানে একটা মানুষকে বাই যে কি পরিমাণ মারতে পারে, এখনো যদি আমি আমার শোলটা আপনার দেখাতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন যে আজকে প্রায় 9 মাস হয়ে গেছে এখনো আপনার শোলে এই দাগগুলো আছে। ভাবিরে ওর ভাইরে ফোন দিলাম যে আপনারা আমার কোটি থেকে সিগনেচার করে নিয়ে আসছেন, আমার সাথে এত বড় অন্যায়ও করছেন আপনারা, এটার বিচার করার জন্য ও আসলো, আইসা আবার নাটক সাজাইতেছেন, নাটক সাজিয়ে কি করতেছেন, তাহলে আমার একটা যে কোনো ব্যবস্থা করে দেন। এই কথা বলার পরে ওর ভাই কি করছে, এদিক দিয়ে ওরা রিটার্ন টিকিট কাটছে যাওয়ার জন্য, এটা আমি জানি না। তো বলতেছে ঠিক আছে আমি আসতেছি। আসার পরে উনি যাই কি করলো, আমাকে অজস্র ভাষায় গালাগালি করলো, তুই নষ্ট, এটা সেটা। পরে আমাকে বাড়ি থেকে বের হইতে দেয় না, বা আমি যে কারোর সাথে যোগাযোগ করবো এরকম কোনো অবস্থান নেই, কারণ আমার কাছে ফোন নাই, কোনো কিছু নাই। আজকাল তো ফোন ছাড়া কোনো যোগাযোগ নাই, আর অন্যের বাড়িতে তো আর আমার পক্ষে কেউ দাঁড়াবে না। তো এই অবস্থাতে ভাই আমি ওই অবস্থাতে অসহায়ভাবে থাকি। তো আমার হাজবেন্ড দেখলাম প্যান্ট শার্ট পরে ও বের হয়ে যাচ্ছে। তার আগে যে কাপড় চোপড় পাস করছে ওর ব্যাগনারে দিয়ে, এগুলো আমি জানতাম না। সমস্ত কিছু পাস করছে আমার শাশুড়ি, ওরা সবাই আর কি ওইটার মধ্যে যে জানে, সবাই জানার পরে হচ্ছে যে আমাকে কেউ বলে না। তো সারা দিন রাত আমি ওনারে ফোন দিতেছি, সিমে উনি ফোন রিসিভ করতেছে, রীতিমতো ফোন রিসিভ করতেছে, কোথায় আছো, আমি গফরগাঁও, কোথায় আছে, অমুক জায়গায়, আমার ভালো লাগতেছে না, পরে আসতেছি, তুই থাক। মানে এই অবস্থা বলতেছে। রাত্রি 3টার সময় ভাবির SMS দিছে, মানে যখন বিমানে উঠা যায় তখন ওর ভাবির SMS দিছে। দেওয়ার পরে হচ্ছে যে তাও উনি আমাকে দেখায় নাই। তারপরে ওনার যে বড় ছেলেটা মাহবুল, যে আমাকে তো ওনার বড় ছেলেটা হচ্ছে যে আমাকে বলতেছে কাকি তুমি কার লেগে অপেক্ষা করতেছো, কাকা তো গেছে, আব্বা তো কাকারে নিয়ে এয়ারপোর্টে দিয়ে আসছে। তখন আমার আসমান মেয়েকে মাথায় বললো কি ব্যাপার, উনি দেশে আসলো আমাকে সমাধান করার জন্য, তারপরে হচ্ছে আমার ফোন নিয়ে গেল, সমস্ত কিছু নিয়ে উনি কি এরকম একটা চাল খাটানোর জন্য আসছিল। পরে আমি ফোন দিয়ে দেখি যে মানে আমার বাইরে বলি একটু ফোন দিয়ে দেখতো কই আছে। পরে ফোন দিয়ে দেখি যে উনি সত্যি কুয়েতে যে ঘুম পারতেছে, নিশ্চিন্তাই উনি ঘুম পারতেছে। তো ভাই আমরা বিচার ব্যবস্থা কোথায় পাবো এরপরে? এখন তাহলে এই যে চলে যাওয়ার পরে বর্তমান পরিস্থিতি হচ্ছে, তারপরে আমি যাই হোক, তারপরেও আমি ওনাদের সবাইকে জানাই, কারণ ওই সময় আমার অক্টোবরের হচ্ছে যে 3 তারিখে পিরিয়ড ডেট ছিল। তো থাকার পরে আমি ওনাকে জানাই সবাইকে যে দেখেন ও তো দেশে আসছিল 7 দিন থাক, একটা মানুষের সন্তান পেটে আসতে তো আর 6 মাস 1 বছর সময় লাগে না। তো এই কথা আমি ওনাদের সবাইকে জানাই, মানে মারধর করে। তারপর আমার ওখানে মাতবরা যারা আছে, কয় তুমি তোমার বাবার বাড়ি চলে যাও নিজের সেফটির জন্য, জীবন তো আগে। তো তারপরে আমি চলে আসি, আসার পরে ওনাদের জানাই আসি যে আমি যদি প্রেগনেন্ট হই, এই তো আপনাদের ভুলে গেলাম, মাতবর যারা আছে সবাইকে আমি বললাম। তারপরে তো আমি অন্তঃসত্ত্বা হই, গর্ভবতী হই। হওয়ার পরে আমি ওনাদের আবার দ্বিতীয়বার জানাইতে যাই যে আমি 1 মাস পরে যখন টেস্ট করি আমার যখন প্রেগনেন্সি পজিটিভ আসে, তখন আমি জানাইতে গেলে ওর ভাবি আর ওর ভাই আমার হাতের মধ্যে দাঁড় দেয়, তারপর আরো মারধর করে এই করে সেগুলো করার পর আর আমি ওখানে যাইনি। তারপরে মামলা করার পরে হচ্ছে যে আমার শ্রীপুর থানায় যে আয়ো ছিল ওনাকে টাকা দিয়ে এটা মিটমাট করে ফেলাই। আমি আর কোনো বিচার পাই না। পরে আমি বাধ্য হয়ে কোর্টে মামলা করি। মামলা করার পরে হচ্ছে যে এই অবস্থাতে এখন চলতেছে। 10 টাকা উনি দিছি নারী শিশু। মোট মামলা দিছি হচ্ছে যে আপনার একটা যৌতুক মামলা হয়েছে, আর হচ্ছে যে আপনার মারামারি মামলা হয়েছে, 3টা মামলা হয়েছে। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি মির্জাপুর, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, টাঙ্গাইলের মির্জাপুরে। এই যে টাঙ্গাইল মির্জাপুরে। এই যে আপনি বিয়ে করলেন, এই বিয়েটা আপনার প্রথম বিয়ে ছিল না এর আগে বিয়ে হয়েছিল? না, আমার এর আগে বিয়ে হয়েছিল। ওই ঘরে সন্তানাদি আছে? হ্যাঁ আছে। এই ঘরে? না, এই ঘরে। হ্যাঁ এইটাই। আচ্ছা, তাহলে এখন বিষয় এই যে সন্তান আপনার পেটে আসলো, এই সন্তানের বাবা কে? এই সন্তানের বাবা আশরাফুল, মানে আমার হাজবেন্ডই। শিওর আপনি? হ্যাঁ কনফার্ম, এটা কনফার্ম। আমি কেন মিথ্যা একটা অপবাদ তার উপরে উঠাই দেব? মানে এটা যেহেতু আপনি ঘটনা সম্মুখীন হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওটা 1 মাস আগে ছিল আর এটা 1 মাস। তাহলে এখন এই যে আপনার সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেল,
আপনার পরিবারকে আপনি জানান নাই বা তারা কি কোনো ধরনের পদক্ষেপ নেয় না এই বিষয়ে? মানে আমার ফ্যামিলির লোকজন, আমার ফ্যামিলির লোকজন না আমার বিপক্ষে কিসের জন্য, যে আমি যত টাকা কামাই করছি এ পর্যন্ত 13-14 লাখ টাকা সমস্ত টাকা আমি তারে দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা সব টাকা তারে দিছি। যদি একটা বাবা মাকে আমি টাকাই না দিই, তাদের পাশে না দাঁড়াই, তো ওই ক্ষেত্রে তো সন্তানকে অস্বীকার করাটা স্বাভাবিক। আচ্ছা। তো এই ক্ষেত্রে আমার বাবা মা একটু আমার প্রতি রাগ, তারপরেও তারা যথেষ্ট পরিমাণে যতটুকু সাপোর্ট করা দরকার আমাকে সাপোর্ট করতেছে। আচ্ছা। এখন না এমন একটা পজিশনে আমি আছি ভাই, যাক উপর আল্লাহ ছাড়া আর নিচে মাটি ছাড়া আমার কেউ নেই, বাস এরকম একটা পজিশনে আমি আছি। আপনার বর্তমানে দিনকাল কেমনে আমার পার বর্তমান করতেছেন? দিনকাল এরকম যাচ্ছে। ও এর মধ্যে আরেকটা ঘটনা হচ্ছে যে আমার হাজবেন্ড ট্রাস্টেবল, ওই জানুয়ারির 31 তারিখে ওর কুয়েতের ভিসা শেষ হয়ে যায়। ভিসা শেষ হওয়ার পরে হচ্ছে আমাকে আবার 15ই ফোন দেয়। আচ্ছা। ফোন দেয়া বলতেছে যে রুজিনা, যাই হোক যা হয়েছে সব বাদ দাও, বাদ দিয়ে আমি যেহেতু তুমি সন্তান, তোমার পেটে আমার সন্তান দুনিয়াতে আসতেছে, ওর তো একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ করার জন্য এখন আমার কুয়েতে থাকতে হবে, তাহলে আমাকে টাকার দরকার। আচ্ছা। আমার ব্যাংকে 5,50,000 টাকা ছিল ভাই। তো ওই 5,50,000 টাকা উনি হচ্ছে জানুয়ারির 31 তারিখে নিয়ে হচ্ছে ফেব্রুয়ারির 10 তারিখে আমাদের টোটালি ব্লক করে দেয়। এগুলো ভয়েস রেকর্ড আছে, ব্যাংক স্টেট আছে, আমার কাছে সমস্ত কিছু আছে। আচ্ছা আচ্ছা, প্রথম বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছি, মানে আপনি এটা দ্বিতীয় স্বামী, হ্যাঁ। এক এক করে কতগুলো ঘটনা ঘটলো, তারপর আপনি তাকে বিশ্বাস করলেন? হ্যাঁ, আমি আবার পুনরায় তাকে বিশ্বাস করলাম শুধু এই সন্তানের কারণে, যে যাক যদি মানুষ তো সন্তানের দিকে তাকে অনেকেই ভালো হয়। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আপনার হাজবেন্ডের বড় ভাই আপনাকে ধর্ষণ করেছে। এই বিষয়টা যদি আপনার স্বামী যদি ভুলে যেতে বলতো, তাহলে কি ভুলে যেয়ে তার সাথে আপনি সংসার করতেন? হ্যাঁ, আমি তারপরেও রাজি ছিলাম। হয়েই তো গেছিল এটা। আচ্ছা, এরকম হয়ে গেছিল হ্যাঁ, প্রায়? হয়েই তো গেছিল এটা। কারণ হ্যাঁ, আমাকে যখন বলছে তুমি মামলা করো না, কোনো কিছু করো না, আমি কোনো মামলায় যাই নাই, কোনো ডিএনএ টেস্টে যাই নাই, কোনো কিছুতে যাই নাই। উনি আসার পর আমাকে বলতেছে এভিডেন্স সব ডিলিট করে বলতেছে এখন তুই যা করতে পারো যা কর। আপনার যে মায়া কাজ করে, এই মায়াটা সে হ্যাঁ, ব্যবহার আমাকে করে। এটাই ব্যবহার করছে, আমার দুর্বলতাটাকে উনি শক্তিতে পরিণত করছে। আচ্ছা, হ্যাঁ। তাহলে এখন বিষয় হচ্ছে হলো, এই যে ঘটনা ঘটছে, আপনি মামলা করছেন, মামলার ক্ষেত্রে আপনার যে ডকুমেন্টস গুলো প্রয়োজন ছিল, আপনি কি ডকুমেন্টস আপনি আদালতে আমি সাবমিট হচ্ছে করছেন? যে ও যে আমার সাথে আমার আল্লাহ তাআলা আসলে মানুষকে অল্পতে কয় মরা গেছে পাতা দিতে পারে। তো আমি আমার কাপড় চোপড়গুলো যেগুলো ছিল ছিঁড়া ফাটা, মানে ও দস্তাদস্তি করছে ওগুলা, কারণ একটা জিনিসের তো আলামত থাকতেই পারে। হুম। তো ওই ক্ষেত্রে ওই কাপড়গুলো আমার কাছে সুরক্ষিত ছিল। আচ্ছা। ওই কাপড়গুলো ছিল, ওই কাপড়গুলো আমি কোর্টে পেশ করছি, দেখাইছি। তারপরে এখন ইনশাল্লাহ ঈদের বন্ধ দেখে এই কারণে আর কি ফিঙ্গারপ্রিন্টস গুলো নেওয়া হয়, ওখানে যে ওনার হাতের ফিঙ্গার আছে সমস্ত কিছু আর কি কোর্টে পেশ করা হয়েছে। আর যতটুকু জানি একটা সেখানে বেশ কিছু আলামত চাই, জি, জি। সিম্পটম চাই, হ্যাঁ। এমন কোনো কিছু ডিএনএ টেস্টের জন্য নেওয়া হয়েছিল বা নিয়েছে এরকম কিছু? না, এটা তো অনেকদিন দীর্ঘদিন সময় যেহেতু হওয়ার এর মধ্যে আপনার স্বামীও হ্যাঁ, চলে হাজবেন্ড এসেছিল। চলে আসছে, তার মধ্যে আমি প্রেগনেন্ট হই, এই কারণে আর কি স্যারেরা বলছে যে দেখা যায় এখন আর- কাপড় চোপড়ে যতটুকু আমরা করতে পারি আচ্ছা, এটা আচ্ছা, বলছে, ম্যাজিস্ট্রেটও বলছে যে ওইখান থেকে যতটুকু আলামত হয় এতটুকুই যথেষ্ট। একটা নারী কখনো বলবে না যে আমার এরকম। এরকমটা কেউ কখনো বলবে না। আর যেহেতু এটা আমার স্বামী সংসার, যেখানে আমি সংসার করি। এই যে 3 সন্তানের বাবা না আপনার ভাসুর? হ্যাঁ, 3 তিন সন্তানের সন্তানের বাবা। বাবা। তার যে সন্তানরা আছে, সন্তানরা কি এই বিষয়টা জানছে না পরে? হ্যাঁ, জানতে পারছি। এখনো তো এই যে মিডিয়াতে আমি আসছি, যোগাযোগ করতেছি, এগুলো তো জানতে পারতেছে, পুলিশ তদন্তে গেছে, এই বিষয়গুলো উঠাইছে। যে এর মেয়ে যে 10 বছরের মেয়ে, ওর মেয়ে তো এটা নিজের চোখে দেখছে আর বাবার কৃত্রিকার। তাহলে সেই ক্ষেত্রে কি সে কি সাক্ষী দেবে আপনার না, পক্ষে? এটা তো অসম্ভব। বাবার পক্ষে কি কোনোদিনও মেয়ে সাক্ষী দিবে? আসলে সুপ্রিয় দর্শক, দেখেন সমাজের কিছু মানুষের জন্য আমাদের সমাজটা কত বেশি নষ্টের দিকে চলে যাচ্ছে। আজকে ওনার সাথে যে ঘটনা ঘটেছে, এটা দেখা দেখি যদি সম্পূর্ণ বিচার না হয়, তিনি যে ভুক্তভোগী, তার সে যদি সঠিক বিচার না পায়, তাহলে কিন্তু সমাজে এরকম ঘটনা আরো অনেক বেশি ঘটবে। সর্বশেষ শুধু একটা কথাই বলতে চাই যে বাংলাদেশ সরকারের কাছে শুধু আমার আর প্রশাসনের কাছে শুধু একটাই অনুরোধ, যে আমার মতো অসহায় যেন কেউ না হয়। আর প্রত্যেকটা প্রবাসীর কাছে আমি একটা কথাই বলবো, যে প্রত্যেকটা প্রবাসী আমার পাশে একটু দাঁড়ান, যেন আমি বিচারটা পাই। আমি প্রবাসী হয়ে শুধু এটাই বলতেছি যে আমার পাশে দাঁড়ান, কারণ একটা প্রবাসী শরীরে যে কত পরিমাণে কষ্ট থাকে ভাই। আমি 14 ঘন্টা হসপিটালে ডিউটি করছি, ডিউটি করে আমি টাকা কামাচ্ছি, টাকা পয়সা সব নিচে, আমার তাতে কোনো আফসোস ছিল না। কিন্তু আমার প্রতি যে অবিচার আর অন্যায়টা করা হয়েছে, আমার জন্য না হোক, আমার অনাগত সন্তানের জন্য আপনারা সবাই পাশে দাঁড়াবেন, প্রত্যেকটা প্রশাসনে। কারণ আমি এখন সত্যি কথা বলতে আমি প্রশাসনকে বিশ্বাস করি না, কারণ এর টাকার কাছে বিক্রি হয়ে যায়। এরকম প্রমাণ আমার কাছে আছে যে আমার কাছে কত টাকা চাইছে, কেমন। যেমন শ্রীপুরে আমি মামলা করার পরে আমার কাছে 70,000 টাকা চাইছে, যে আপনি 70,000 টাকা দেন, আমি হচ্ছে যে ওনারে ধরে নিয়ে আসি। আমি 70,000 টাকা কোথায় পাবো, আমি কোথা থেকে দেবো? তো এই কারণে বলবো যে বাংলাদেশ সরকারের কাছে ওইটা বলবো, আমরা যেন সুস্থ বিচার পাই। আমরা যারা ভুক্তভোগী আছি, দুই একটা বিচার যদি আপনারা করেন, তাহলে অবশ্যই আমাদের মতো অসহায় নারীরা বেঁচে যাবে। কারণ আমরা অনেক অসহায়, না বাবার বাড়ি ঠাঁই পাই, না শ্বশুর বাড়ি ঠাঁই পাই, না সমাজের ঠাঁই পাই। একমাত্র পথ হয় আমাদের মৃত্যু। আমরা যেন অবগত না মরি। হায়ের থেকে অনেক মেয়েরা মরতেছে ভাই, ঠিক আছে। আমার ওখানে শুধু একটা কথা, আমার 9 মাস প্রেগনেন্সির চলতেছে। তো আমি যদি বিচার না পাই, সত্যি কথা ভাই, আমার সুস্থ ছাড়া কোনো উপায় নেই। আমি মরবো, আমার সন্তানকেও মরবো। আমি যদি মরে যাই, আমার সন্তান কোথায় রেখে দেবো? এতে তো এই কমলাপুর রেল স্টেশন, আর কত সন্তান দেখবেন রাস্তাঘাটে পড়ে রয়েছে, কত ডাস্টবিনে পড়ে থাকবো। এই ক্ষেত্রে আমার সিদ্ধান্ত একটাই, আমিও মরবো, আমার সন্তানকেও মাইরা ফেলবো। দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, বোনটির কথাগুলা শুনেছেন, তার সাথে তার ভাসুর কি করলো, এরকম কাজ কোনো মানুষ করতে পারে কিনা দর্শক, সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই বোনটি যাতে ন্যায় বিচার পা, সেজন্য ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে এটা প্রশাসনের নজরে আনবেন। আর এই বোনটির সাথে যে কুলাঙ্গার এই সমস্ত কাজ করেছে, তার কি বিচার হওয়া দরকার, সেটা দর্শক আপনারা কমেন্ট বক্সে অবশ্যই একটা করে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।